আজ একটি নতুন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি। অর্থাৎ একটা কেস টেকিং নিয়ে আলোচনা করব, যে কেস টেকিংও আমাদের আগামী দিনের অর্থাৎ 1/1/26 সনের নিয়মিতভাবে কেস টেকিং নেওয়া হবে। সেই সুবাদে আজকে একটা কেস টেকিং আলোচনা করছি, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন। চলে আসে, আমরা কেস টেকিংয়ের বই দিয়েছি, সেই বই অনুসারে আপনার যে কোনো রোগীর কেস টেকিং নেওয়ার চেষ্টা করবেন। কিভাবে আমরা ওষুধ নির্বাচন করব সেটা আলোচনা করার চেষ্টা করব। চলে আসি, নাম, ঠিকানা, তার ওজন, বংশগতির ধারা, যেইগুলো আমাদের পয়েন্ট আছে সেগুলো আমরা লিখলাম। আমি যে কেসটা আলোচনা করব সেটা 2006 সালের 5/5 5/5/2006। রোগী আমার এক বন্ধুর শ্বশুর, বয়স প্রায় 80। প্রশ্ন হচ্ছে, উনি গ্রামে থাকতেন, কোনোদিনই ওষুধপত্র, কবিরাজি বলেন অথবা এলোপ্যাথিক বলেন, ওষুধপত্র খুব একটা সেবন করেন নাই। উনি চিটাঙে আসছেন, হঠাৎ করে ওনার কাশি হলো। কাশির সঙ্গে সঙ্গে ওনাকে বড় ডাক্তার দেখানো হলো, প্রফেসর, এবং সেই প্রফেসর অ্যান্টিবায়োটিক দিয়ে ওনার কাশি এবং সুস্থ 7 দিনের ভিতরেই করে ফেললেন। অর্থাৎ মোটামুটিভাবে উনি হাই অ্যান্টিবায়োটিক খেয়ে মোটামুটিভাবে সুস্থ বলা চলে। কিন্তু তার কয়েকদিন পর কী হলো, তার আরও অন্য প্রবলেম দেখা গেল, এবং সেই সঙ্গে উনি যখন সমস্ত রিপোর্টগুলো চেক করলো, অর্থাৎ করানো হলো, তখন দেখা গেল তার এই ওষুধের সেবনকালের পরে হঠাৎ করে তার লিভারটা স্কুইজ হয়ে গেল। অর্থাৎ আমরা যেটা সংকীর্ণতা বলি অথবা এলোমেলো বলি, অথবা সেটা উনি সন্দেহ করে বললেন তার লিভার সিরোসিস হয়েছে। অর্থাৎ লিভারের যা অবস্থা, আমার পক্ষে আর সেবা দেওয়া সম্ভব নয়, আপনি এটার অন্য বিহিত ব্যবস্থা আপনাকে করতে হবে। এই যে ঘটনা, অর্থাৎ আমি কেস টেকিং নিলাম এবং জানলাম যে ওনার এই সকল কারণে, সেগুলো নোট করলাম, এবং ওনার ওষুধজনিত কারণে তার লিভার সিরোসিস, বয়স খুব বৃদ্ধ, এবং মোটামুটি তার স্বাস্থ্য এবং কোনোরূপে কোনো জটিল কোনো রোগ হয় নাই। প্রশ্ন আসছে যে আমরা এখানে লিভার সিরোসিসের ওষুধ কী দিতে পারি এবং কিভাবে চিকিৎসা করতে পারি। দেখুন, তখন আমি খুব অভিজ্ঞ ডাক্তার না, উনি আমার পরামর্শ চাইলেন। আমি বললাম যে ঠিক আছে, আমি আসবো এবং কেস টেকিং নেব। তো সেই যে কেস টেকিং নেওয়া, অর্থাৎ কিছু দূর নেওয়ার পরেই আমি বুঝলাম এটা হচ্ছে এলোপ্যাথিক ওষুধের কুফল। হয়তো আরও বিস্তারিত আপনাদের সঙ্গে এখন কেস টেকিং নেওয়ার সময় প্রথম দিনেই সমস্ত তথ্য জোগাড় করে রাখবেন। আমাদের উদ্দেশ্য কিন্তু অ্যাকুইট রোগীর চিকিৎসা করা নয়, আমাদের হচ্ছে ক্রনিক ডিজিজ। কীভাবে আমরা ক্রনিক ডিজিজগুলো, যেগুলো সহজে এলোপ্যাথিকে নির্বাচন করা যায় না, সেগুলি আমরা যেন ওষুধ নির্বাচন করতে পারি, সেজন্য আমার চেষ্টা। সেজন্যই 2026 সালকে আমি কেস টেকিংয়ের বছর হিসেবে চিহ্নিত করেছি। অর্থাৎ আগামী দিনগুলোতে আমি বিভিন্ন আমার অভিজ্ঞতা, 25 বছরের সেই অভিজ্ঞতার ভিত্তিতে যে সকল কেস সকল উল্লেখযোগ্য, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, এবং আপনাদেরকে শিখাবো এবং জানাবো কীভাবে আমরা কেস টেকিং নিয়ে ওষুধ প্রয়োগ করব এলএম পদ্ধতিতে। চলে আসি, তাহলে আমরা বুঝতে পারলাম রোগীর বয়স বেশি এবং এলোপ্যাথিক ওষুধ খাইয়া তার কুফল এবং অন্যান্য জিনিসগুলো প্রায় সবই ঠিক আছে, এবং এলোপ্যাথিক ডাক্তারের পরামর্শ মতে তার লিভার সিরোসিস। আমি এই কথা বলছি না যে সেটা টেস্ট করি, এখনও করা হয়নি, তবে এক্স-রে করে যে রিপোর্টটা উনি দেখেছেন সেখানে তো উনি স্পষ্ট করে বলেছেন এটা লিভার সিরোসিস, এটা চিকিৎসা করা দূর ব্যাপার, আমার পক্ষে সম্ভব নয়। কেন উনি বললেন? উনি বললেন যে লিভারটা এলোমেলো, অথবা আমরা যেটা ঝামাইটের মতন বলি, তার শেপটা পরিবর্তন হয়ে গেল, তার ফাংশনটা করছে না লিভারের, সুতরাং তাকে চিকিৎসা করা জটিল। কিন্তু আমরা অ্যানালাইসিসটা কী করলাম? আমরা প্রথমে অ্যানালাইসিস করলাম রোগগুলো একই না চিররোগ, অর্থাৎ ক্রনিক ডিজিজ না অ্যাকুইট ডিজিজ। আমার দৃষ্টিতে আমি সেটা দেখলাম, অ্যাকুইট ডিজিজ এফেক্ট হচ্ছে এলোপ্যাথিকের কুফল অথবা অথবা অতিরিক্ত প্রয়োগ করার কারণে ওনার সেই অবস্থাটা হয়েছে। তাহলে আমরা চলে আসি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। আমাদেরকে মনে রাখতে হবে
প্রথমেই আমাদের সিম্পল ওষুধ চিন্তা করে প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। সেই হিসাবে আমি আমি ওনাকে M1 M2 M3 আমি 3টা পাওয়ার অর্থাৎ নাক্স 3টা পাওয়ার দিয়েই ওনাকে আমি বিদায় দিলাম। অর্থাৎ আমার ধারণা হলো যে যদি সেটা এলোপ্যাথিকের কুফলের কারণে হয়ে থাকে, তাহলে হয়তো নাক্স দিয়েই আমরা হয়তো এই রোগীর চিকিৎসা করতে পারবো। হয়তো অন্য ওষুধও আসতে পারতো বা অন্য কারণও আমি চিন্তা করতে পারতাম যদি না হতো, কিন্তু একই রোগী হিসাবে ওনাকে আমি সেটা ভেবেই আমি প্রথমেই নাক্স দিয়ে শুরু করলাম। তাহলে চলে আসি, নাক্স প্রয়োগ করার পরে দেখলাম রোগীর ডেভেলপমেন্ট অত্যন্ত ভালো এবং কোনো রকমের কমপ্লেন নাই। সেই হিসাবে পরবর্তীতে চায়না এবং আলফা আলফা টনিক দিয়ে আমি সেই রোগীর চিকিৎসা শেষ করি এবং পরবর্তীতে যখন এক্স-রে করে দেখা গেল যে না, তার আর লিভারের কোনো ট্রাবলস নাই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখুন, একটা অ্যাকুইট কেস রোগীর সিম্পল কেস টেকিং নিয়ে আমরা খালি নাক্স এলএম পদ্ধতিতে M1 M2 দিয়ে দিনে 2বার করে দিয়ে আমরা কীরকম জটিল রোগী ভালো করতে পারি। আমি সেই সুবাদে বলবো, প্রত্যেকটা ওষুধেই আমাদের এলএম পদ্ধতিতে চমৎকার কাজ করে যদি আপনার সিলেকশান আপনি করতে পারেন। প্রশ্ন আসছে, সিলেকশন আমরা কিভাবে করব? সেই জন্য আমি বলি, প্রথমে আমরা রোগগুলিকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করব এবং কেস টেকিং, বিস্তৃত কেস টেকিং নিয়েই আমার যেটুকু একটা ফরম্যাট আছে সেই ফরম্যাট আপনারা পাবেন। আমার সেই ফরম্যাটের আমি 10 টাকা রেখেছি, ইচ্ছে করলে আপনার 30-40টাও নিতে পারেন। তাইলে চলে আসেন, সেইভাবে আপনার নোটগুলো রেখেই আমরা ওষুধে প্রয়োগ করব। প্রথমে জানতে চাইব এটা সিম্পল কি ক্রনিক ডিজিজ, তারপরে লেখা থাকবে সেই অনুসারে আমরা প্রথমেই অ্যাকুট ডিজিজের চিকিৎসা শুরু করব। এই সকল ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে দেখুন, অ্যাকুট রোগী হওয়াতে তাকে দিনে 2বার বা 3বারও আমরা প্রয়োগ করতে পারি। আরও ঘন আমরা প্রয়োগ করতে পারি রোগের গভীরতা, রোগের অবস্থা ভেদে। কোন কেসে? সেইগুলো অ্যাকুট কেসে। কিন্তু ক্রনিক ডিজিজে আমরা অনেক সময় পারি না, সেজন্য নির্বাচন করার সময় আমাদেরকে মনে রাখতে হবে অ্যাকুট ডিজিজ এবং ক্রনিক ডিজিজের মধ্যে আপনি যেন পার্থক্য বুঝেন বা জানেন। তাহলে চলে আসি, এই সিম্পল কেসটা আমরা অ্যানালাইসিস করে বুঝলাম যে সিম্পল ওষুধ দিয়ে বড় বড় কঠিন রোগ যেগুলো অ্যালোপ্যাথিতে চিকিৎসার অযোগ্য হয়ে পড়ে, সেগুলো সিম্পল ওষুধ দিয়ে আমরা ভালো করতে পারি। আশা করব আপনারাও ভবিষ্যতে রোগী যতই জটিল হোক না কেন, আপনার কর্তব্য হচ্ছে বা দায়িত্ব হচ্ছে তার কথাগুলো জেনেই রোগটা নির্বাচন করে অ্যাকুইট না ক্রনিক সেই হিসাবে ওষুধ প্রয়োগ করে আপনি যাবেন এবং অবজারভেশনটা করবেন। এই আশা রেখে আজকের এই নতুন একটি কেস আমি শেষ করলাম।